ডিয়ার স্টুডেন্টস, আমরা আমাদের চ্যানেলে আগের কিছু ভিডিওর মাধ্যমে পার্সেন্টেজের বেসিক ক্লাস এবং পার্সেন্টেজের বেসিক টাইপসগুলো নিয়ে কিন্তু কথা বলেছি এবং বেশ কিছু অঙ্ক নিয়েও কথা বলেছি। আমরা আজকে তোমাদের সামনে নিয়ে এসেছি স্টাফ সিলেকশন কমিশনের প্রিভিয়াস ইয়ারের বিভিন্ন কিছু কোয়েশ্চেন্সকে এক জায়গায় করে তোমাদের সঙ্গে আলোচনা করব। ডেসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক তোমাদের কাছে শেয়ার করা আছে, তোমরা সেই গ্রুপে জয়েন করে এই কোয়েশ্চেনের পিডিএফ কালেক্ট করে নিতে পারবে। তো আসা যাক আমাদের ফার্স্ট কোয়েশ্চেনে। ফার্স্ট কোয়েশ্চেন কি বলছে? ইফ ইনক্রিজিং 120 বাই x% gives the same result as increasing 40 by x%, then x% of 210 is what percent less than x plus 20% of 180? তো ফার্স্ট অফ অল আমাকে যেটা বলছে 120কে যদি x% ডিক্রিজ করা হয় যে রেজাল্টটা দেবে, 40কে x% ইনক্রিজ করলে সেই সেম রেজাল্ট দেবে। তো আমাকে প্রথমে জানতে হবে যে এক্সের ভ্যালুয়েশনটা কত বা ভ্যালুটা কত। তো দেখা যাক, আমাদের বলেছে 120কে যদি x% ডিক্রিজ করি তো কী হবে? 100 মাইনাস এক্স পার্সেন্ট, 120 100 মাইনাস x%, অফটা আমি আর লিখলাম না। তো ইকুয়ালস টু এর যা ভ্যালুয়েশন তার ভ্যালুয়েশন কার সাথে ইকুয়াল? 40%-এর কে যদি 1 প্লাস x% করা হয়, অর্থাৎ 40%কে যদি x% ইনক্রিজ করা হয় যা ভ্যালুয়েশন দেবে একই। তো এখান থেকে আমরা যদি একটু ক্যালকুলেশন করে দেখি, ক্যালকুলেশন করে দেখলে পাবো যে 300 মাইনাস 3x ইকুয়ালস টু 1 প্লাস এক্স। তো এক্সের ভ্যালু কত আসছে? এক্সের ভ্যালু আসছে এখান থেকে আমরা ক্যালকুলেশন করে পাবো 50। তো এক্সের ভ্যালু হচ্ছে 50। এবার আমাকে কোয়েশ্চেনে কী চেয়েছে সেটা দেখতে হবে। দেন x% of 210 ইজ হোয়াট পার্সেন্ট লেস দ্যান x প্লাস 20% of 180? তো আমরা কিচ্ছু করবো না, আমরা পুরো রেশিও মেথডে যাব। কীভাবে? ধরো 210 এটাকে একটু আলাদা করে দাও। 210কে যদি x% নেওয়া হয় তাহলে 210 x% মানে কত? 50%। মানে কত? মানের থেকে আমরা এটাকে রেশিও মেথডে যাই। পার্সেন্টে লিখলাম না, কারণ উভয় দিকে পার্সেন্টে ক্যান্সেল হয়ে যাবে, তাই পার্সেন্ট লেখার কোনো দরকার নেই। আর x প্লাস 20% মানে কত? 50 প্লাস 20 মানে হচ্ছে 70। আছে কত? কার 70%? 180 70%। তো 180 এর যদি 70% নিই তো আলটিমেট রেশিওটা কত হলো আমরা দেখিনি একটু। 370 37 21 36 18। তো 35:42। এটা হচ্ছে রুলস। আমরা আগে তোমাদেরকে এই ধরনের অঙ্ক নিয়ে কথা বলেছি। তো 35 আর 42 এদের মধ্যে ডিফারেন্সটা কত? এই রেশিওর মধ্যে ডিফারেন্স কত? 7। তোমাকে কি চেয়েছে এটা কি অঙ্কে? যে দেন x% of 210 ইজ হোয়াট পার্সেন্ট লেস দ্যান x প্লাস 20 of 180? তো দেখো, লেস দেন কার থেকে? x প্লাস 20% of 180। x প্লাস 20% of 180 রেশিওতে আমরা রুলস মান কত পেয়েছি? 42। আর এর ভ্যালু ডিফারেন্স কত পেয়েছি? অর্থাৎ কত কম ছিল? 42 এর থেকে কত বেশি ছিল? 7। তো আমরা ক্যালকুলেশন করে পাচ্ছি 1/6। 1/6 এর ফ্র্যাকশন ভ্যালু কত ছিল আমরা জানি, আগের ক্লাসে দেখেছিলাম 16 and 2/3%। তো আমাদের অপশন অ্যান্সার হয়ে গেল অপশন নম্বর এ। ঠিক আছে, আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো। অঙ্কটা হচ্ছে একটু লেন্দি, আমরা আসবো নেক্সট অঙ্কে। অঙ্কটা একটু লেন্দি কিন্তু ইজি। একটু ঠান্ডা মাথায় অঙ্কটা করলে কিন্তু খুব সহজেই অঙ্কটা আমরা পরীক্ষার খাতায় করে আসতে পারবো। নেক্সট অঙ্ক বলেছে দ্য ইনকাম অফ রাজু ইজ 20% মোর দ্যান হিজ এক্সপেন্ডিচার। ঠিক আছে, কোনো প্রবলেম নেই। ইফ হিজ ইনকাম ইনক্রিজেস বাই 60% অ্যান্ড এক্সপেন্ডিচার ইনক্রিজেস বাই 70%, দেন বাই হোয়াট পার্সেন্ট ডাজ হিজ সেভিংস ইনক্রিজ অর ডিক্রিজ? ঠিক আছে, তো দ্য ইনকাম অফ রাজু ইজ 20% মোর দ্যান হিজ এক্সপেন্ডিচার। তো দেখো, আমরা যখন কোনো একটা জিনিস ইনকাম করি বা কোনো একটা অ্যামাউন্ট আমরা ইনকাম করি, সেটা কী হয়? আমাদের কিছুটা এক্সপেন্ডিচার হয়ে যায়, কিছুটা খরচ হয়ে যায়, বাকিটা সেভিংস হয়। তো এই ধরনের অঙ্ক পরীক্ষায় প্রচুর আসে। তো সেক্ষেত্রে আমাদের একদম নর্মাল রুলস, কোনো ইজি রুলসে যাওয়ার কথা মানে রুলস মুখস্থ করার দরকার নেই। আমরা নর্মাল রুলস
দেখো আমরা যদি বলি ইনকামকে আমরা দুভাবে খরচা করি বা দুভাবে আমাদের ইনকামটা চলে যায়, কীভাবে? এক্সপেন্ডিচার প্লাস সেভিংস। তো বলেছে এখানে ইনকাম অফ রাজু ইজ 20% মোর দ্যান হিজ এক্সপেন্ডিচার। তো এক্সপেন্ডিচার যদি 100 হতো তার, তাহলে ইনকাম কত? অবভিয়াসলি 120। কিন্তু তার ইনকাম 120, এক্সপেন্ডিচার 100, তাহলে এক্সট্রা 20% কী করে? সে সেভিংস করে, বা এক্সট্রা 20 টাকা যেটা সে সেভিংস করে। তো বলেছে এবার নেক্সটে কি লাইনে কী বলেছে? ইফ ইজ ইনকাম ইনক্রিজেস বাই 60%, ইনকাম যদি 60% বাড়ে, তো 120 60% কত? 60/100 ইন্টু 120। তো আমাদের ক্যালকুলেশন করে আসবে 72, অর্থাৎ তার ইনকাম ইনক্রিজ কত হয়েছে? 72 ইনক্রিজ হয়েছে। এবার তারপরে কি বলেছে? অ্যান্ড হিজ এক্সপেন্ডিচার ইনক্রিজেস বাই 70, এক্সপেন্ডিচার ছিল কত? 100, যেখানে যদি 70% বাড়ে তাহলে 70 টাকা বেড়ে গেছে, 100-র মধ্যে 70 বেড়েছে, 70 বেড়েছে, তাহলে এক্সট্রা যেই 2 টাকাটা বা 2 রুপিস, এটা কী করছে? সে সেভিংসে যাচ্ছে। তো আমাকে চেয়েছে কি নিশ্চয়ই এই টাকাটা সে সেভিংস করছে, তবেই তো এই যে 72 ইনকাম বাড়ছে সেটা ব্যালেন্স হচ্ছে। 70 টাকা খরচ করে নিচ্ছে, 2 টাকা সে সেভিংসে রাখছে, তবেই তো ব্যালেন্সটা আসছে। তো আমাদের কি বলেছে যে দেন বাই হোয়াট পার্সেন্ট ডাজ হিজ সেভিংস ইনক্রিজ অর ডিক্রিজ? ডিক্রিজের কোনো প্রশ্নই নেই এখানে, কারণ 2 টাকা বাড়ছে। এবার হচ্ছে আমাকে ইনক্রিজ, আমার কত ইনক্রিজ হচ্ছে? 20-তে 2, তাহলে পার্সেন্টেজে কত আসবে? 2/20 ইন্টু 100, বা 100 করার দরকারও নেই। আমাদের ফ্র্যাকশন ভ্যালু যদি দেখি 1/10, 1/10 ফ্র্যাকশন ভ্যালু কত? 10%। তাহলে কী করছে? 10% ইনক্রিজ করছে, সরি একটু দেখে নিই, 10% ইনক্রিজ করছে। তো আমাদের অ্যান্সার হচ্ছে ইনক্রিজ বাই 10%। পেয়ে গেলাম। আমরা এই অঙ্ক কিন্তু আরও ক্ষেত্রে পরের সেটগুলোতে আমরা পরের আরও অঙ্ক এরকম ধরনের আছে, সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। তো আমরা আপাতত আমাদের নেক্সট অঙ্কে চলে আসি। অঙ্কটা বলেছে ইফ দ্য ইনকাম অফ A is 25% more than that of B and the income of C is 65% less than the sum of the incomes of A and B. The income of C is what percent less than the income of A? বলেছে ইনকাম অফ A is 25% more than B। দেখো বারবার বলেছি এখনকার অঙ্কে কিন্তু আমাদেরকে ফ্র্যাকশন ভ্যালুর কনসেপ্ট দিয়ে অঙ্ক করতে হবে বেশিরভাগ অঙ্ক। 25%-এর ফ্র্যাকশন ভ্যালু কত? 25%-এর ফ্র্যাকশন ভ্যালু যদি আমরা দেখি, 25% ফ্র্যাকশন ভ্যালু হচ্ছে 1/4। তো আমরা যদি এ আর বি এর ইনকামের রেশিওটা দেখি, এ আর বি এর ইনকামের রেশিওটা দেখি, এ ইজ 25% মোর দ্যান বি। তো বি যদি 4 টাকা হয়, বা 4 হয়, 4 ইউনিট হয়, টাকার কথা বলবো না, 4 ইউনিট ধরে কথা বলি আমরা, সেখানে 1 ইনক্রিজ করেছে, 1 বেশি ইনক্রিজ করেছে, 1 বেশি, কেননা যদি 25% এর ইনকাম বি এর থেকে বেশি হয়, তো সেক্ষেত্রে 4-এর ক্ষেত্রে কত বেশি হবে? ফ্র্যাকশন ভ্যালু আমরা দেখতে পাচ্ছি 1। তো নিশ্চয়ই এর ইনকাম হচ্ছে 5 ইউনিট, তাদের রেশিও হচ্ছে 5:4। এবার বলেছে অ্যান্ড দ্য ইনকাম অফ সি ইজ 65% লেস দ্যান সাম অফ দ্য ইনকামস অফ এ অ্যান্ড বি। তো 65%-এর ফ্র্যাকশন ভ্যালু কত? 65%-এর ফ্র্যাকশন ভ্যালু হচ্ছে 13/20। এবার কি বলছে যে সি ইজ ইনকাম অফ সি ইজ 65% লেস দ্যান দ্য সাম অফ দ্য ইনকামস অফ এ অ্যান্ড বি। অর্থাৎ একটু দেখবে, এ বি মিলে যেটা ইনকাম করে তার থেকে 65% কম করে কে? সি। তো এ আর বি মিলে যদি এখানে 20 ইনকাম করে, 20 ইউনিট যদি ইনকাম করে, তাহলে এখানে কতটা কম করবে? 65% মানে 13 কম করবে, তাহলে এখানে কত? সি এর ইনকাম কত হবে? সি এর ইনকাম হবে 20 - 13 অর্থাৎ 7। ব্যাপারটা বোঝো, এখানে যদি আমরা এ বির ইনকাম 20 ধরি, 20 65% কত আসছে? 13। তো 13 যদি হয় তাহলে এটা তো কম, তাহলে 20 থেকে 65% যদি কমাই তাহলে 13 কমবে, 13 কমলে সি এর ইনকাম হচ্ছে 7। এটা হচ্ছে এ বি আর এ বির একসাথে ইনকাম আর সি এর ইনকাম, তাদের রেশিও। কিন্তু একটা জিনিস আমাদেরকে খেয়াল রাখতে হবে, এ আর বি এর এখানে যদি যোগ করি তাহলে আমরা কী পাবো? 5 আর 4 9, কিন্তু আমরা এখানে এ আর বি আছে 20। তো আমাকে কিন্তু এই এ বি এর যোগফল এখানে আর এখানে যে এ বি এর যোগফল আছে এখানে, এটুকু ইকুয়াল করতে হবে। তো কী করতে হবে? ইকুয়াল করতে গেলে জাস্ট এটাকে
এই যে এ বি এর এখানে যে যোগফলটা আছে 20, 20 দিয়ে গুণ করে দাও। তো এখানে আসছে 5 20 520 100 ইজ টু 420 80। আর এটাই কি করবো, এদের যে যোগফল 9 এই 9 দিয়ে গুণ করে দাও। 9 দিয়ে যদি গুণ করা হয় তাহলে এটা 180 আর এখানে 63। এবার দেখো এখানে 180 চলে এসেছে যোগফল, এ বি এর এখানেও 180, সি এর হচ্ছে 63। এবার আমাকে বলেছে ইনকাম অফ সি ইজ হোয়াট পার্সেন্ট লেস দ্যান দ্য ইনকাম অফ এ। সি এর ইনকাম এ এর ইনকামের থেকে কত কম, এটা হচ্ছে আমাদের কোয়েশ্চেন। তো দেখো সি এর ইনকাম কত 63, এর ইনকাম কত 100, তাহলে কত কম 37 কম, সেটাই তো বলেছে। লেস দ্যান ইনকাম অফ এ কার ওপরে বেশি, এ এর ওপরে। অ্যান্সার অপশন নাম্বার ডি। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। আমরা চলে আসবো নেক্সট অঙ্কে, দেখা যাক। নেক্সট অঙ্ক বলেছে দ্য ইনকাম অফ এ ইজ 50% মোর দ্যান দ্যাট অফ বি। ইফ দ্য ইনকাম অফ এ ইজ ইনক্রিজড বাই 40% অ্যান্ড দ্য ইনকাম অফ বি is increased by 90%, then the percentage increase in their combined income will be। বলছে ইনকাম অফ এ ইজ 50% মোর দ্যান দ্যাট অফ বি, অর্থাৎ বি যা ইনকাম করে তার থেকে এ কিন্তু 50% বেশি করে। আমরা সেই রেশিও মেথডেই যাব, অন্য মেথড দেখবো না, কেননা আমাদের কোশ্চেন লেন্দি হয়ে যাবে, অ্যান্সার লেন্দি হয়ে যাবে। তো 50%-এর ফ্র্যাকশন ভ্যালু কত? 50% ফ্র্যাকশন ভ্যালু হচ্ছে হাফ, 1/2। তো এ আর বি এর ইনকামের রেশিওটা আমরা দেখিনি। বলছে যে ইনকাম অফ এ ইজ 50% মোর দ্যান দ্যাট অফ বি, অর্থাৎ আমি কি বলেছি, কার থেকে বেশি, বি এর থেকে। তাহলে নিচে যে থাকবে তাকে তোমরা ধরে নাও বি, তাহলে এখানে বি যদি 2 হয় তার 50% মানে 1, এমনি তো এখানে 1 আছে, তাহলে 2 আর 1 যোগ করলে কত হয়, এর ইনকাম 3। তো হচ্ছে এ ইজ টু বি হচ্ছে 3:2। এবার আমাকে বলেছে যে ইনকাম অফ এ ইজ ইনক্রিজ বাই 40%, এর ইনকাম 40% বাড়ছে। আমরা তো তোমাদের সাথে ডেভিয়েশন মেথড নিয়ে কিন্তু আগে কথা বলেছি, আবার এটা কিন্তু ডেভিয়েশন মেথড দিয়ে করবো, কারণ ইজিলি বেরিয়ে যাবে। অ্যান্ড ইনকাম অফ বি ইজ ইনক্রিজ বাই 90%, এর ইনকাম 40% বাড়ছে, বি এর ইনকাম 90% বাড়ছে। তো ওভারঅল এদের ইনকাম কত বাড়ছে, এটাই কিন্তু কোশ্চেন আমাদের চেয়েছে, কত পার্সেন্ট বাড়ছে। দেখো আমি কি বলেছিলাম ডেভিয়েশন মেথডে, এই দুটোর মধ্যে যে কোনো একটাকে ফিক্স ধরে নাও। তো এর যদি 40% হয়, এর 90% হয়, তো দুজনের তো 40% তো বেড়েইছে, কারণ 90 মানে 40 + 50। তো ওভারঅল আমরা কি ধরে নিলাম, 40% ধরেই নিলাম। এবার দেখো ডেভিয়েশন, দেখো ডেভিয়েশন দেখতে হবে। 40 থেকে 40 ডেভিয়েশন কত, 0, তাহলে এর সঙ্গে কিন্তু আমার কোনো সম্পর্ক নেই। এবার 40 থেকে 90 ডেভিয়েশন কত, 50, তাহলে বি এর রেশিও কত, এখানে ডেভিয়েশন 50, কিন্তু বি এর অনুপাত কত আছে 2, বি এর মান কত আছে 2 ইউনিট, তাহলে 50 × 2, বারবার আমি বলেছি 50 × 2 করে দিলাম। এই যেটা ডেভিয়েশন হলো, এটাই তো এ বি দুজনের মধ্যেই ভাগ হবে, কারণ আমরা কম্বাইন্ড ইনকামের ইনক্রিজ বার করছি, তাদের ইনকামের কম্বাইন্ড ইনক্রিজ বার করছি। তো 3 + 2 5, এটা 5-এর মধ্যে ভাগ হয়ে যাবে। তো আমাদের দেখে নেবো কত আসছে, 5 10 50, 5 হ্যাঁ 10 to 20, তো আছে আমাদের 40 + 20 = হচ্ছে 60, অর্থাৎ এদের কম্বাইন্ড ইনকাম কত বাড়লো, 60। আশা করি অঙ্কটা বোঝাতে পেরেছো। আশা করি অঙ্কটা তোমরা বুঝতে পেরেছো। আমরা আবার পরের অঙ্কে কিন্তু চলে আসছি। দেখো পরের অঙ্কে কী বলেছে, when the price of an item was reduced by 20%, then its sale increased by X%. If there is an increase of 60% in the receipt of the revenue, then the value of X is। দেখো এই অঙ্কটা যদি আমরা একটু কথা বলি, আমরা কিন্তু এরকম ধরনের অঙ্ক x + y + x/100 দিয়ে কিছুটা করেছি, কিন্তু এটা একটু অন্যভাবে ভাবো। একজন ব্যক্তি একটা জিনিস, ব্যক্তিবাদ্য একটা জিনিস 100 টাকা দাম ছিল, বা একজনের একটা জিনিসের যা কনজামশন হতো সেখানে 100 টাকা দাম পড়তো, তো এর দাম কিন্তু কমে গেছে 20%, ওয়াজ রিডিউসড বাই 20%। 20% কমে যাওয়া মানে
বর্তমানে কিন্তু তার দাম গিয়েছে 80। এটা যদি 100 ধরি তার 20% কমা মানে 80। দেন ইট সেল ইনক্রিজড বাই X%। ঠিক আছে, বাদ দাও। ইফ দেয়ার ইজ অ্যান ইনক্রিজ অফ 60%, তো প্রিভিয়াসলি ছিল কত 100, কিন্তু সেটা বেড়ে গিয়ে হলো কত হলো 60% বাড়লো। ওভারঅলি 60% বেড়েছে, তো বেড়েছে কত, বেড়ে হলো কত 160। কিন্তু জিনিসটার ডিক্রিজ, প্রাইস ডিক্রিজ কত করেছিল, প্রাইস কত রিডিউস হয়েছিল 20 সেখানে 80 হয়েছিল। তো এর ফলে কী হবে, একটা জিনিসের দাম যদি কমিয়ে দিই সেখানে তো জিনিসটার বিক্রি বেশি হবে। তো সেল যে X% বিক্রি বেড়েছে, এক্সেন ভ্যালুটা বার করতে হবে। দেখো আমাদের ইনক্রিজ কত, রিডিউস কত 80, রিডিউস হয়েছে 80, কিন্তু আমাদের ওভারঅলি কিন্তু দাঁড়িয়ে গেছে 160, ডিফারেন্স কত 80। এই 80 কতর মধ্যে বেড়েছে, এই 80-র মধ্যে, অর্থাৎ 80-র মধ্যে যদি 80 বাড়ে তাহলে কত পার্সেন্ট বাড়ছে 100%। অঙ্কের অ্যান্সার হচ্ছে অপশন নাম্বার সি। আশা করি অঙ্কটা তোমরা বুঝতে পেরেছো। আমরা কিন্তু এবার চলে আসবো পরের অঙ্কে। Sudha saves 15% of her income if her expenditure increases by 20% and savings increases by 60%, then by what percent has her income increased? সেই আগে একটা অঙ্ক করে এলাম 2 নম্বরে, সেই অঙ্কটার মতো। তো দেখা যাক, সুধা সেভস 15% অফ আর ইনকাম। আমি বারবার বলেছি একটা মানুষের ইনকাম যা হবে সেটা কীভাবে কী হয়, এক্সপেন্ডিচার প্লাস সেভিংস হয়। তো বলেছে 15% অফ ইনকাম সুধা কিন্তু সেভ করছে। তো ইনকাম আমি বারবার বলেছি কি, ইনকাম 100, যদি ইনকাম 100 হয় সেভিংস কত করছে 15। তো এক্সপেন্ডিচার কত, তাহলে নিশ্চয়ই ইনকাম থেকে সেভিংস বাদ দেবো, মানে 85, এটা হচ্ছে তার এক্সপেন্ডিচার। এবার কি বলেছে দেখা যাক, ইফ আর এক্সপেন্ডিচার ইনক্রিজেস বাই 20%, যদি তার এক্সপেন্ডিচারকে 20% বাড়ায়, 20% যদি এক্সপেন্ডিচার বাড়ে, 20% ফ্র্যাকশন ভ্যালু কত 1/5, আমরা কথা বলেছি। তো 85কে 1/5 দিয়ে গুণ বা 5 দিয়ে ভাগ। তো আমাদের এক্সপেন্ডিচারের আমরা লিখেও দিচ্ছি 1/5, 85কে যদি 1/5 দিয়ে গুণ করি আমরা কত পাবো 17। অর্থাৎ তার এক্সপেন্ডিচার কী হয়েছে 17 কিন্তু ইনক্রিজ করেছে বলে আমরা প্লাস সাইন দিয়েছি। অ্যান্ড সেভিংস ইনক্রিজেস বাই 60%, সেভিংস বাড়ছে 60%। যদি 60% বাড়ে তো 15-এ 60% কত, এটা বলো তো তোমরা। দেখা যাবে 15-এ 16% হচ্ছে, আমি করে দেখিয়ে দিচ্ছি তাও, কিন্তু অ্যান্সার হবে কত 15-এ 16% হচ্ছে 9। কত হলো 9। তো সেভিংস কত এসছে আমাদের 9। তো সেভিংস বেড়েছে 9 টাকা 9 রুপিস, এক্সপেন্ডিচার বেড়েছে 7 রুপিস। তো এটা আমরা কোথা থেকে পেয়েছি, আমাদের ইনকাম ইনক্রিজ করেছে বলেই তো। ওভারঅল যে টাকাটা ইনক্রিজ করেছে কত 17, অর্থাৎ 17 প্লাস 9 মানে হচ্ছে 26, অর্থাৎ 100-এ 26 মানে হচ্ছে 26%। তাহলে তার ইনকাম ইনক্রিজ করেছে কত 26। কোয়েশ্চেন নাম্বার 6-এর অ্যান্সার হচ্ছে অপশন সি। আমরা আসবো আমাদের নেক্সট অঙ্কে, দেখা যাক কি বলেছে। দেখো কোয়েশ্চেন নাম্বার 7 কি বলেছে, এ ইজ 20% লেস দ্যান বি অ্যান্ড সি ইজ 30% মোর দ্যান ডি। ইফ ডি ইজ 25% লেস দ্যান এ, দেন হুইচ অফ দ্য ফলোয়িং ইজ ট্রু। এখানে আমরা কিন্তু রেশিও ধরে অঙ্কটা করতে পারি, কিন্তু এখানে কিন্তু 100 ধরে অঙ্কটা করাটাই বেস্ট মেথড। তো দেখা যাক, এ 20% লেস দেন বি, অর্থাৎ 4টে অ্যামাউন্ট আছে, এ বি সি ডি। দেখো এ ইজ 20% লেস দেন বি, তো বিকে যদি আমরা 100 ধরি তো এর থেকে 20% কম এ, মানে এর ভ্যালু কত 80। অ্যান্ড সি ইজ 30% মোর দ্যান ডি, সি ডি এর সঙ্গে ব্যাপারটা বাদ দাও। এখন আগে আমরা দেখি ডি এর সঙ্গে এ এর রিলেশনটা কী বলেছে। ডি ইজ 25% লেস দ্যান এ, এর থেকে যদি 25% কম হয়
তাহলে আদতে কত, এ এর 75%, ডি 100 থেকে 25 বাদ দিলে 75, ডি কত, এ এর 75%। তো 75% ফ্র্যাকশন ভ্যালু কত বলেছিলাম আমি, 3/4। বা তোমরা এমনি করে নিতে পারো 80 ইন্টু 75/100, একই ভ্যালুয়েশন আসবে। আলটিমেটলি ডি এর ভ্যালু হলো 60। এবার দেখা যাক সি এর সঙ্গে ডি এর কি ভ্যালুয়েশন বলেছে, কি রিলেশন বলেছে, যে সি ইজ 30% মোর দ্যান ডি, সি হচ্ছে ডি এর থেকে 30% বেশি। তো সি এর ভ্যালুয়েশন কত, 60 ইন্টু ডি এর থেকে 30% বেশি, অর্থাৎ 30% বেশি মানে 130/100, তো এটা ক্যালকুলেশন করে আসবে 78। তাহলে আমাকে বলেছে দেন হুইচ অফ দ্য ফলোয়িং ইজ ট্রু। দেখো অপশানগুলোর মধ্যে তাকিয়ে দেখো, প্রত্যেকটা জিনিস কিন্তু প্রত্যেকটা অপশান বি আর সি এর রিলেশন বলেছে। তাই এ আর ডি কী ব্যাপার আমাদের দেখার দরকার নেই আর, বি আর সি এর রিলেশন, বি যদি 100 হয়, সি কত 78, সি এর ভ্যালুয়েশন, তাহলে সি বি এর কত, সি বি এর কত, বা বি আর সি, আমার কথা বলবো সি আর বি, যদি সি আর বি নিয়ে কথাটা বলি, সি এর ভ্যালুয়েশন কত 78, বি এর ভ্যালুয়েশন কত 100, আলটিমেটলি সি ইকুয়াল টু কত 0.78 বি। কত নম্বর অপশন, অপশন নম্বর বি। আশা করি অঙ্কটা তোমরা বুঝতে পেরেছ। আমরা চলে আসবো আমাদের নেক্সট অঙ্কে। সে একই ধরনের অঙ্ক আমরা দেখতে পাচ্ছি, এ ইজ 20% লেস দ্যান বি while C is 20% more than D. If D is 25% less than A, then which of the following is true? এই অঙ্কটার ক্ষেত্রেও কিন্তু আমরা 100 ধরে অঙ্কটা করবো, রেশিওতে যাব না। A is 20% less than B, আমরা আগের মতনই করলাম, A B এর থেকে 20% কম, তো B যদি 100 হয়, এর ভ্যালুয়েশন কত, এর ভ্যালুয়েশন হচ্ছে 20% কম মানে 80, while C is 20% more than D, ভাবার দরকার নেই, আগে D এর সঙ্গে এর রিলেশনটা দেখিনি। D is 25% less than A, একই ব্যাপার, D যদি 25% হয় তো একই, আগের অঙ্কের মতন একই, তাহলে D এর ভ্যালুয়েশন কত 60। এবার বলছে C is 20% more than D, আগে ছিল 30%, এবার হচ্ছে কি 20%, তো C এর ভ্যালু কত 60 থেকে 20% বেশি, 20% বেশি মানে হচ্ছে 120/100, তো আলটিমেটলি অ্যান্সার এর ভ্যালুয়েশন কত হলো 72। আমরা কী বলেছি, বি আর সি এর রিলেশন, তো একইভাবে বার করলে আমরা অ্যান্সার পাবো অপশন নাম্বার ডি। আগে যেভাবে বার করে দেখালাম একইভাবে বার করবে, দেখবে অপশন নাম্বার বি হচ্ছে অ্যান্সার, অর্থাৎ সি ইকুয়াল টু হচ্ছে 0.72 বি। এবার আমরা চলে আসবো আমাদের নেক্সট অঙ্কে। সুরভি spent 75% of her income. If her income increases by 20% and savings decrease by 1%, then the percentage increase in her expenditure is, আগের মতনই একই অঙ্ক আমরা করে এলাম। দেখো ইনকাম ইকুয়ালস টু আমরা কি বলেছিলাম, এক্সপেন্ডিচার প্লাস সেভিংস। তো ইনকামকে আমি বারবার বলেছিলাম কি 100 ধরে নিয়ে অঙ্ক করবো আমরা। তো ইনকাম যদি 100 হয়, 75% যদি সে এক্সপেন্ডিচার করে দেয় বা স্পেন্ড করে, তাহলে এক্সপেন্ডিচার কত 75, বাকি যে 25 সেটা তার সেভিংসের খাতে যাচ্ছে, অর্থাৎ সেটা সেভিংস হচ্ছে তার। এবার বলছে ইফ আর ইনকাম ইনক্রিজেস বাই 20%, ইনকাম যদি 20% ইনক্রিজ করে, ইনকাম কত বাড়ছে 20, অ্যান্ড সেভিংস ডিক্রিজেস বাই 1%, সেভিংস 1% ডিক্রিজ করছে, এটা বুঝতে হবে। সেভিংস কিন্তু এখানে ডিক্রিজ করছে, এতক্ষণ কিন্তু আমরা দেখছিলাম সবই ইনক্রিজ করছিল, কিন্তু এখানে সেভিংস কিন্তু 1% ডিক্রিজ করছে। তো আলটিমেটলি সেভিংস কত গিয়ে দাঁড়াচ্ছে 25 ইন্টু কত ডিক্রিজ হচ্ছে 25 ইন্টু 1/100 ইকুয়ালস হচ্ছে 0.25। এটা কী করছে, এটা কিন্তু ডিক্রিজ করছে। তো আমার ইনকাম বেড়েছে 20, সেভিংস 20.25 ডিক্রিজ করেছে, তো আলটিমেটলি এই 20 প্লাস 0.25 এটাই তো আমার এক্সপেন্ডিচার বেড়েছে, তবেই তো আমার সেভিংসটা ডিক্রিজ করেছে ইনকাম বাড়ার পরেও। তো নিশ্চয় আমার ইনকাম হচ্ছে এখন এক্সপেন্ডিচার হচ্ছে এখন 20.25 বেড়ে গেছে।
এবার দেখো অঙ্কটা আমাকে বার করতে বলেছে আগের মতনই, এক্সপেন্ডিচার কত পার্সেন্ট বেড়েছে, বেরিয়ে যাবে, কোনো ব্যাপার নয়। কিন্তু দেখো 20.25 ধরে যদি আমরা অঙ্কটা করতে যাই, অঙ্কটা কিন্তু খুব লেন্দি হয়ে যাবে বা ক্যালকুলেশন লেন্দি হবে, আমাদের সেটা কাজ না। একটু অপশানগুলোতেই তাকিয়ে দেখো, 27, 2.2, 22, 2.7, অপশানগুলো কিন্তু অনেক দূরে দূরে আছে। তো সেক্ষেত্রে আমরা এই 0.25টাকে কিন্তু সরিয়ে রাখি। আমরা যদি ধরে নিই এর ভ্যালুয়েশনটা অ্যাপ্রক্স 20, তো 20 ইনক্রিজ করলে কত পার্সেন্ট ইনক্রিজ হবে আমরা একটু দেখে নেবো। 20/75 ইন্টু 100, 25 4, 25 3, তো 80/3। এর অ্যাপ্রক্স ভ্যালু কত বলো তো? এর অ্যাপ্রক্স ভ্যালু হচ্ছে 26.67। এবার দেখো একটু অপশানের দিকে তাকাও, এই অপশানটা এর কোনো কাছাকাছি আসে না, এটা আসে না। 22 আর 26.7 এর থেকে অনেক কিন্তু 4.67 গ্যাপ, কিন্তু আমরা শুধু 0.25 ছেড়ে এসেছি। 0.25 ছেড়ে আসা আমাদের তো হিসাব মধ্যে এর থেকে বাড়া উচিত, এর থেকে কমে যাচ্ছে, তাহলে এই অপশানটা কোনোদিন হতে পারে না। এবার দেখো আমরা 26.67 ওর আশেপাশে কোন ভ্যালুয়েশনটা আছে, অপশান এ, এটা হচ্ছে অ্যান্সার। তাই যখন এরকম অঙ্ক থাকবে তো সেক্ষেত্রে কিন্তু আমাদের যদি এই এত বড় ভ্যালু 20.25 ধরে অঙ্কটা করতে যাই, অঙ্কটা কিন্তু বহুত টাইম বড়, মানে অনেকটা টাইম নিয়ে নেবে। সেক্ষেত্রে আমরা কিন্তু অঙ্কটাকে এইভাবে করব, বা অ্যাপ্রক্সিমেশনের অঙ্কগুলোকে এইভাবে করারই রুলস। আমরা আসবো আমাদের, আশা করি অঙ্কটা তোমরা বুঝতে পেরেছো। আমরা আসবো আমাদের নেক্সট অঙ্কে, কোয়েশ্চেন নম্বর 10। কোয়েশ্চেন নম্বর 10 দেখো কি বলেছে। কোয়েশ্চেন নম্বর 10 বলছে দ্য ইনকাম অফ এ ইজ 40% মোর দ্যান দ্যাট অফ বি। If A got a 25% rise in his income and B got a 40% rise in his income, then the percentage increase in the combined incomes of A and B. এই একই রকম অঙ্ক কিন্তু আমরা আগেও করে এসেছি। তো আমরা এই কী করবো, এ আর বি এর ইনকামের রেশিওটাকে বার করবো। দেখো 40%-এর ফ্র্যাকশন ভ্যালু কত, যদি 40%-এর ফ্র্যাকশন ভ্যালু কত আমরা ভাবি, 40%-এর ফ্র্যাকশন ভ্যালু হচ্ছে 2/5। তো এ আর বি এর ইনকামের রেশিও কত, এ আর বি এর ইনকাম কি বলেছে, দ্য ইনকাম অফ এ ইজ 40% মোর দ্যান দ্যাট অফ বি। বি এর থেকে 40% বেশি, অর্থাৎ বি যদি 5 হয়, আমি বলেছিলাম কি যেটা কম বা দ্যাট অফে যে থাকবে সে নিচে সব তার ভ্যালুটাকে নিচে ধরতে হবে। তো 5-এর থেকে কী হয়েছে, 40% ইনক্রিজ করেছে, অর্থাৎ 2 কিন্তু ইনক্রিজ করেছে। তো আলটিমেটলি এর ভ্যালু কত হয়েছে, 7, 5 + 2 7। তো এ আর বি এর ইনকাম রেশিও কত, 7:5। এবার কি বলেছে, এ গট এ 25% রাইজ ইন হিজ ইনকাম। এ যদি 25% রাইজ পায়, অর্থাৎ 25% তার ইনকাম বাড়ে, এবং বি গট 40% রাইজ ইন হিজ ইনকাম। তো বি এর যদি 40% রাইজ হয়, 40% যদি বি বাড়ে, তো এই আগের মতনই কম্বাইন্ড কত পার্সেন্ট বেড়েছে। সো একইভাবে আমরা ডেভিয়েশন রুলসও দেখব। আমরা দেখে নিলাম ছোটোর মধ্যে কী আছে 25%, তো 25% আমরা ধরে নিলাম, কেননা এরও 25%, এর মধ্যে কিন্তু 25% আছে, কেননা 40কে যদি আমরা ভাঙি 25, 40কে যদি আমরা ব্রেক করি, তো আমরা লিখতেই তো পারি 25 + 15। তো আমরা নিশ্চয়ই ওভারঅল তো 25% পাবোই, তারপরে এক্সট্রা কত পাবো। এবার আমরা কি বলেছি, ডেভিয়েশন দেখবো, অর্থাৎ কতটা বাড়া কমা হচ্ছে। 25, 0, অর্থাৎ এর কোনো ডেভিয়েশন নেই। 25, 40 কত ডেভিয়েশন, এখানেই দেখতে পাচ্ছি আমরা 15 ডেভিয়েশন। 15 ডেভিয়েশন, কিন্তু বি এর ভ্যালুয়েশন কত, 5। তাহলে যদি 1 ইউনিটে 15 ডেভিয়েশন হয়, তো 5 ইউনিটে কত হবে, 5 × 15, অর্থাৎ 75। আলটিমেটলি হচ্ছে এবার কি করব, এই যে ডেভিয়েশনটা হলো এটা কিন্তু এই এ আর বি দুজনের মধ্যে ডিভাইড হয়ে যাবে, অর্থাৎ দুজনের মধ্যে ইকুয়ালি ডিস্ট্রিবিউট হবে। 7 + 5 কত হয়, 12। দেখো আমাদের আলটিমেটলি পেলাম 25 + 25/4। এবার আমরা অপশনের দিকে তাকাই, কোন অপশনটা হতে পারে তার আগে একটু দেখে নিই। 25/4 মানে কি, 6.25। তো যোগ করলে আমরা কত পাবো, 31.25। কোন অ্যান্সারটা হলো
অপশন নাম্বার বি। আশা করি অঙ্কটা তোমাদেরকে বোঝাতে পেরেছি। একই রকম অঙ্ক অনেকগুলো পেলাম, আমরা আরও পাবো এরকম অঙ্ক। দেখা যাক কোয়েশ্চেন নম্বর 11 আসা যাক। এগারো নম্বর কোশ্চেন আমাদের কি বলেছে, দ্য প্রাইস অফ সুগার ইজ ইনক্রিজড বাই 20%. A person wants to increase his expenditure by 8% only. By what percent should he decrease his consumption? তো সুগারের দাম 20% ইনক্রিজ করেছে, বাট একজন ব্যক্তি বা একটা বাড়িতে যে সুগারটা ব্যবহার হতো তারা কি করছে, যে তারা যদি আগের সুগারটা ব্যবহার করে তাহলে তাদেরকে নিশ্চয়ই 20% এক্সট্রা খরচ করতে হবে, কিন্তু তারা চাইছে কি যে তাদের 8%-এর বেশি যেন এক্সপেন্ডিচার না বাড়ে। তো সেক্ষেত্রে তাদেরকে কী করতে হবে, অবভিয়াসলি তাদেরকে কনজামশনটা কমাতে হবে। তো কতটা কমাতে হবে সেটা হচ্ছে কোশ্চেন। আমরা কিন্তু x+y+xy/100 ধরে অঙ্কটা করতে পারি, কিন্তু অঙ্কটা একটু অন্যভাবে ভাবা যাক। দেখো, যদি তাদের প্রিভিয়াসলি কনজামশনে 100 টাকা খরচা হতো বা 100 রুপিস খরচা হতো, তো এখন ইনক্রিজ যদি সে একই কনজামশন রাখে, কনজামশন যদি একই রেখে দেয়, তো তাকে নিশ্চয়ই এখন 120 খরচা করতে হবে। কিন্তু এ কী করছে, সে বলছে আমি 120 খরচা করতে পারবো না, খরচা করবো কত 8% এক্সট্রা, অর্থাৎ 108 সে এক্সপেন্ডিচার করতে পারবে। এটা যে ব্যাপার, তাহলে তার কনজামশন কমাতে হবে। তাহলে যদি সে আগের কনজামশন যেত তাহলে তাকে খরচা করতে কত হতো 120, কিন্তু সে কনজামশন করে যেটা কনজামশন বাড়তে যাচ্ছে তাতে খরচা হবে 108। তো অবভিয়াসলি তার কত কমাতে হবে তাকে, 120 থেকে যদি 108 বিয়োগ করি আমরা কত পাবো 12, অর্থাৎ 12 তাকে কিন্তু 12 রুপিস কিন্তু কমাতে হবে। কতর ওপরে, এই 120-র উপরে, 120-র উপরে তাকে কিন্তু 12 এই রুপিস এটা কিন্তু কমাতে হবে। তো 120-র উপরে যদি 12 রুপিস তাকে সে তার খরচটা কমায়, তাকে আলটিমেটলি তার কী হবে, তার ওই যে কনজামশন সেটা ডিক্রিজটা বেরিয়ে আসবে কত 1/10, কার ফ্র্যাকশন ভ্যালু 10%। অ্যান্সার হলো অপশন নাম্বার এ। আশা করি বুঝতে পেরেছি। এবার আমরা চলে আসি পরের অঙ্কে। নেক্সট অঙ্ক বলেছে দ্য প্রাইস অফ সুগার ইজ ইনক্রিজড বাই 18%. এ পার্সন ওয়ান্টস টু ইনক্রিজ দ্য এক্সপেন্ডিচার বাই 12% অনলি। সে একই ব্যাপার, তার ছিল প্রিভিয়াসলি খরচ 100, কিন্তু সে যদি একই কনজামশন রাখতে চাই তো তাকে খরচা করতে হবে 118, বাট সে এক্সপেন্ডিচার 12% পর্যন্ত বাড়াবে, অর্থাৎ সে এক্সপেন্ডিচার মাঝামাঝি জায়গায় 112 এই জায়গায় আনতে চাইছে। তো তাকে কনজামশন ডিক্রিজ করতে কত হবে 6, কতর মধ্যে 118-এর মধ্যে 6/118 এর ভ্যালু কত, এটার পার্সেন্টেজে কনভার্ট করলে কত আসবে সেটা আমাদেরকে দেখতে হবে। দেখো একটু অন্যভাবে ভাবা যাক, কারণ আমরা যদি এটা করতে যাই অঙ্কটা, অর্থাৎ এই ক্যালকুলেশনটা যদি করতে যাই, সেক্ষেত্রে কিন্তু আমাদেরকে অনেকটাই টাইম আমাদের চলে যাবে। তো দেখো, আমরা যদি একটু অন্যভাবে ভাবি, আগের মতনই অ্যাপ্রক্সে এই 118কে যদি 120 ভেবে নিই, অর্থাৎ 120 যদি ভেবে নিই, তাহলে আমরা কি ইকুয়েশনটা পাবো বা আমাদের ক্যালকুলেশনটা কী আসবে 6/180 × 100, এটা ক্যালকুলেশন করে আসবে হচ্ছে 5%। দেখো, আমরা ছিল 180, সেখান থেকে কিন্তু আমরা বাড়িয়ে নিয়েছি 120, তাহলে নিশ্চয়ই 5 আমরা কি ভাগটা বাড়িয়েছি, ভাগে যে ডিনোমিনেটর সেটাকে একটু বাড়িয়েছি, তো সেখান থেকে 5% থেকে একটু সামান্য, জাস্ট একটু সামান্য কিন্তু ইনক্রিজ হবে কত ভ্যালুয়েশনের মধ্যে। দেখো, এতটা ইনক্রিজ হবে না, এতটাও ইনক্রিজ হবে না, ইনক্রিজ হবে কতটা, এইটা। এটাও অ্যান্সার না, এটাও অ্যান্সার না, অ্যান্সার হচ্ছে সি অপশন। বুঝতে পেরেছো এই ক্যালকুলেশনগুলো কীভাবে করতে হয়? আশা করি এবার চলে আসি, আশা করি বুঝতে পেরেছো। আশা করি আমরা চলে আসি এবার আমরা পরের কোশ্চেনে। কোশ্চেন নম্বর 13 আমাদের সামনে আছে। দ্য প্রাইস অফ সুগার ইজ ইনক্রিজ বাই 22%, আগের মতনই। এ পার্সন ওয়ান্টস টু ইনক্রিজ হিজ এক্সপেন্ডিচার বাই 12% অনলি। বাই হোয়াট পার্সেন্ট শুড হি ডিক্রিজ হিজ কনজামশন। একই ব্যাপার, তার 100 ছিল এক্সপেন্ডিচার, এখন যদি একই কনজামশন রাখে তাকে খরচ করতে হবে 122। এবার বলছে ওয়ান্ট টু ইনক্রিজ হিজ এক্সপেন্ডিচার বাই 12%, কিন্তু ওই যে মাঝামাঝি জায়গায়
112 এতে আসবে। তো তাকে ডিক্রিজ কত করতে হবে? নিশ্চয়ই 10, কতর মধ্যে? 120-র মধ্যে। 10 আউট অফ 120। এখানেও কিন্তু আমাদেরকে ভেবে অঙ্কটার অ্যান্সার দিতে হবে। ভেবে দিতে হবে মানে দেখো 10, যদি আমরা এটাকে 122টাকে 120 ভাবে চলি, 122কে যদি 120 ভাবে চলি, আগের মতনই আমরা বলেছি কি অ্যাপ্রক্সিমেশন উত্তর আনবো। 120 অর্থাৎ 2 ডিক্রিজ করে নিলাম, অর্থাৎ যা ভ্যালু আসবে সেখানে আমরা এখানে নিচে 2 ডিক্রিজ করেছি মানে কি ভ্যালুয়েশনে নিশ্চয়ই আমাদের কি হবে, ভ্যালুয়েশন আমাদের যা আসবে তার থেকে একটু এদিক ওদিক হবে। কতটা এদিক ওদিক হতে পারে? পয়েন্ট ফ্র্যাকশনে, অর্থাৎ আমাদের যেটা ভ্যালু আসবে তার সেটার থেকে ভ্যালুয়েশন কিন্তু আমাদের একটু কম হবে। তো এটা যদি ভ্যালুয়েশন আসে, এটা ভ্যালুয়েশন আসবে 1/12। 1/12 কার ফ্র্যাকশন বলে আমি কিন্তু বলেছিলাম 8.33। এই 8.33 যেটা আসছে এর থেকে কিন্তু একটু কী হবে, কম হবে, কারণ আমরা 120 ছিল 120 করেছি, অর্থাৎ তলাতে অর্থাৎ ডিনোমিনেটরে কোনো জিনিসকে ডিক্রিজ করা মানে তার ভ্যালুয়েশনটা বাড়িয়ে দেওয়া। তো 8.3 থেকে সামান্য যদি ডিক্রিজ করি অপশন নাম্বার আসবে 8.2%। বোঝা গেছে অঙ্কটা একই রকম অঙ্ক। আমরা চলে আসবো নেক্সট অঙ্কে। দেখা যাক আমাদের 14 নম্বর অঙ্ক কী বলেছে। দ্য প্রাইস ইজ অফ সুগার, আগের মতনই অঙ্ক, দ্য প্রাইস অফ সুগার ইজ ইনক্রিজড বাই 17%। এ পার্সন ওয়ান্টস টু ইনক্রিজ হিজ এক্সপেন্ডিচার বাই 8%। একই আবার 100 117 ডিক্রিজ করলে কত আসতে থাকে? 108। কত ডিক্রিজ হবে? 9 ডিক্রিজ হবে আউট অফ 117। তো কত আসবে? 1/13। 1/13 এর ভ্যালুয়েশন 8-এর থেকে কম হয়, 8-এর থেকে কম হয়। কতটা কম হতে পারে? 8-এর থেকে কম হবে হচ্ছে, দেখো যদি 100কে আমরা, এটা কী হবে, এটা যদি বার করি 100 দিয়ে গুণ করতে হবে। তো 7 7 39 to 1, তো 7.7। অপশান নম্বর সি হবে অ্যান্সার। আশা করি একইভাবে অঙ্কটা বুঝতে পেরেছো। আমরা চলে আসবো আমাদের নেক্সট অঙ্কে। দ্য প্রাইস অফ সুগার ইজ ইনক্রিজ বাই 21%। এ পার্সন ওয়ান্টস টু ইনক্রিজ হিজ এক্সপেন্ডিচার বাই 12% অনলি। বাই হোয়াট পার্সেন্ট কারেক্ট 1 decimal place should be reduce his consumption? সেম অ্যাজ সেই একজন ব্যক্তির আগে ছিল এক্সপেন্ডিচার 100, এখন কত হয়েছে? যদি এখন কত হয়েছে এটা বার করার আগে আমাকে দেখতে হবে যদি সে একই কনজামশন রাখে তাহলে তার এক্সপেন্ডিচার কত হবে? 121। কিন্তু তিনি বলছেন আমি তা করব না, আমি মাঝামাঝি জায়গায় আসবো। কততে? 112। সে একই হবে কত ডিক্রিজ? 9 ডিক্রিজ আউট অফ 121। এটার ভ্যালুয়েশন কত আমাকে বার করতে হবে। আচ্ছা আমরা সেই একইভাবে একটু দেখে নিই ক্যালকুলেশনের ফরমেশনে। 9/120 যদি করে নিই, অ্যাপ্রক্স ভ্যালু আসবে আমাদের এখান থেকে ক্যালকুলেশন করে, আমাদের অ্যাপ্রক্স ভ্যালু আসবে এখান থেকে ক্যালকুলেশন করে 7.5। তো আমরা কি করেছিলাম? 121টাকে 120 এটা ভেবে নিয়ে অঙ্কটা করেছি। তো 7.5 এর থেকে কী হবে অঙ্ক কোশ্চেনটা? অ্যান্সারটা হবে 7.5 থেকে একটু কম। কতটা কম? খুব বেশি না, এক তো আমরা কমিয়ে নিয়েছিলাম, তাহলে একটু কম ইয়ে হবে 7.4। এটা হচ্ছে আমাদের কিন্তু এই অ্যাপ্রক্সিমেশনে অঙ্কের অ্যান্সার বার করার রুলস। আমরা যদি এইভাবে ওই 900/120কে ভাগ করতে যাই অনেক টাইম খাবে, তো সেক্ষেত্রে কিন্তু এটা অনেকটা ইজি। ঠিক আছে, আমরা চলে আসি পরের অঙ্কে। সেই একই অঙ্ক, এই অঙ্কগুলো দেখতে পাচ্ছ তো তোমরা, এই অঙ্কগুলো কিন্তু বারবার পরীক্ষায় আসে। খুব ইজি রুলসের অঙ্ক, বারবার পরীক্ষায় আসে। x + y + xy/100 যে রুলসই যেভাবেই থাকুক আমরা যাবো না, আমরা বেসিকভাবে চিন্তাভাবনা করে অঙ্কটা ইজিলি নামিয়ে আসবো। কারণ আমরা x + y + xy/100 দিয়ে ইকুয়েশন তৈরি করব, তারপরে x এর ভ্যালুয়েশন বার করবো। আমাদের অত কঠিন কষ্টে যাওয়ার দরকারই নেই, ডাইরেক্ট ইনক্রিজ বাই 17%।
ইনক্রিজ বাই 17%। 17% ইনক্রিজ অর্থাৎ ফার্স্টে ছিল 100, এখন 17% ইনক্রিজ 117। বাট কী বলেছে, এক্সপেন্ডিচার 7% বেশি ইনক্রিজ হবে না, করবে না, 107। কত পার্সেন্ট ডিক্রিজ হলে করতে হবে তাকে, 10 আউট অফ 117, 10 আউট অফ 117 ইন্টু তাহলে পার্সেন্টেজ কনভার্ট করলে 100। দেখো একইভাবে যদি এটার ক্যালকুলেশন করি, আমি কোশ্চেনের অ্যান্সারটা বলে দিচ্ছি, এই ক্যালকুলেশনটা তোমরা বাড়িতে নিজে চেষ্টা করবে। এই ক্যালকুলেশনটা অ্যান্সার, অঙ্কটার অ্যান্সার আসবে এ। একই রকম ক্যালকুলেশন বলে আমি আর করে টাইম নষ্ট করলাম না, পরের অঙ্কে চলে যাচ্ছি। পরের অঙ্ক সেই একই রকম অঙ্ক, কোনো রকম ডিফারেন্স নেই, আমরা কিন্তু সেটা নিয়ে কথা বলে নেবো, প্রত্যেকটা অঙ্ক নিয়ে কথা বলবো বলেছি আমরা। বলেছে দ্য প্রাইস অফ সুগার ইজ ইনক্রিজড বাই 24%, এ পার্সন ওয়ান্টস টু ইনক্রিজ হিজ এক্সপেন্ডিচার বাই 15% অনলি, বাই হোয়াট পার্সেন্ট কারেক্ট 1 ডেসিমেল প্লেস শুড হি রিডিউস হিজ কনজামশন। এই অঙ্কগুলো কিন্তু একটা জিনিস লক্ষ্য রাখতে হবে তোমাদেরকে, অঙ্ক ইজি কিন্তু বারবার বলছে কিন্তু কারেক্ট 1 ডেসিমেল প্লেস, অর্থাৎ 1 ডেসিমেল প্লেস পর্যন্ত কি প্লেসে অ্যান্সারটা দিতে হবে, অর্থাৎ এই অঙ্কগুলো কিন্তু অ্যাপ্রক্সিমেশন অ্যান্সার। সেক্ষেত্রে কিন্তু খুব কেয়ারফুলি আমাদেরকে অ্যাপ্রক্সিমেশনের রুলসগুলোকে মাথায় রেখে, বা আমি যেভাবে দেখাচ্ছি সেভাবে মাথায় রেখে কিন্তু অঙ্কগুলো আমাদেরকে করে আসতে হবে বা অ্যান্সার করে আসতে হবে। কারণ অ্যান্সারগুলো হচ্ছে খুব কাছাকাছি, 6.9, 7.1, 7.5, 7.3, একটু এদিক ওদিক করলেই কিন্তু অঙ্কের অ্যান্সারটা ভুল হয়ে যাবে। তো দেখা যাক, সে একই হবে 100 থেকে 124 ইনক্রিজ করলে এটা দাঁড়াবে, বাট ইনক্রিজ এক্সপেন্ডিচার 15%। কত ডিক্রিজ, 9 ডিক্রিজ করতে হবে আউট অফ 124 ইন্টু 100। দেখা যাক এর অ্যান্সার কত আসতে পারে। দেখা যাক, এটাকে আমরা একটু এর কাছাকাছি একটু বাড়িয়ে নিই, এক মিনিট, এর কাছাকাছি একটু বাড়িয়ে নিই এটাকে 124। দেখো এই যে 125 ধরি, অঙ্কটা কিন্তু ইজিলি বেরিয়ে আসবে আমাদের। 100 125 কিন্তু 25 দিয়ে বিভাজ্য, সেক্ষেত্রে আপনি সোজাসুজি অঙ্কটা অ্যান্সার বেরিয়ে আসবে। তো 9 ইন্টু 100, এটা যদি আমরা ভাবি নিই 9 ইন্টু 100 বাই 125 করে নিই, অঙ্কটা করি, তো 25 4 25 5, সরি একটু ভুল হয়ে গেছে, 25 5 25 4, তো 36 বা আপন 5, তো 7.2 কত এসছে 7.2। তাহলে আমাদের প্রশ্ন হচ্ছে 7.2 এর কাছাকাছি 7.1ও আছে, 7.3ও আছে, তাহলে অঙ্কটার অ্যান্সার কত হবে। দেখো আমরা কি করেছিলাম, 124কে 125 করেছিলাম, অর্থাৎ যে ডিনোমিনেটর তাকে একটু ইনক্রিজ করেছি, তাহলে ভ্যালুয়েশনটা আমরা নিশ্চয়ই কম পেয়েছি, এর থেকে ভ্যালুয়েশন একটু বেশি হবে, জাস্ট একটু বেশি, কত 7.3, সেম অ্যাজ। আশা করি অঙ্কটা বুঝতে পেরেছো। আমরা চলে আসি পরের অঙ্কে। তো আমাদের স্ক্রিনে বন্ধুরা আমরা কিন্তু 18 নম্বর অঙ্কে চলে এসেছি। 18 নম্বর অঙ্ক কিন্তু সেই একই রকম অঙ্ক, দ্য প্রাইস অফ সুগার ইজ ইনক্রিজড বাই 24%, এ পার্সন ওয়ান্টস টু ইনক্রিজ হিজ এক্সপেন্ডিচার বাই 18%, সে একই ব্যাপার। তো আলটিমেটলি তাকে কত ডিক্রিজ করতে হবে, তো 100 এক্সপেন্ডিচার ছিল, 124 এখন তার এক্সপেন্ডিচার, কিন্তু ওই যে মাঝে মাঝে জায়গায় আসবে 18% ইনক্রিজ হবে, তো আলটিমেটলি তাকে কত ডিক্রিজ করতে হবে, 124 মাইনাস 118 কত 6 আউট অফ কত 124, 6 আউট অফ 124 ইন্টু 100। আগের রুলসে ক্যালকুলেশন করে তোমরা অ্যান্সার বার করে নেবে। অঙ্কটার অ্যান্সার হবে অপশন নাম্বার ডি। ঠিক আছে, আমরা সময় নষ্ট না করে পরের অঙ্কে চলে আসি। বন্ধুরা আমরা চলে এসেছি আমাদের পরের অঙ্কে, 19 নম্বর অঙ্ক, একই রকম অঙ্ক। 100 তার এক্সপেন্ডিচার ছিল, যদি একই কনজামশন রাখে এক্সপেন্ডিচার আসবে 128, কিন্তু এক্সপেন্ডিচার কী বলেছে, সে এমন কনজামশন কমাবে যাতে এক্সপেন্ডিচারটা হয় 122, আলটিমেটলি কত আসবে 6 তাকে কমাতে হবে, ডিক্রিজ করতে হবে, তো 6 আউট অফ কত 128। তাহলে দেখা যাক আমাদের ভ্যালুয়েশন কত আসছে,
আসছে 75/16, 75/16। এটা যদি আমরা দেখি 64 তো আসবে 464 অ্যান্ড আলটিমেটলি অ্যান্সার আসবে 4.7। তোমরা একটু বাড়িতে ক্যালকুলেশন করে দেবে। ক্যালকুলেশন করতে গেলে তো ক্যালকুলেশন দেখিয়ে দিচ্ছি। $464 11 অ্যাপ্রক্স 112 আসবে, কিন্তু যদি 6 নিতাম আরও ডিফারেন্স 4 হয়ে যেত, সেক্ষেত্রে অ্যান্সার আসবে 4.7। পরের অঙ্কে আমরা চলে আসি। দ্য প্রাইস অফ সুগার ইজ ইনক্রিজড বাই 17%। একই রকম অঙ্ক, কোনো ডিফারেন্স নেই। অঙ্কগুলো রাখার একটাই কারণ, যে অঙ্কগুলো কিন্তু বারবার প্রতি বছর প্রত্যেকটা সেটে আসে, ইজি হোক, কিন্তু এই যে অ্যাপ্রক্সিমেটের অ্যান্সার, এটা কিন্তু অনেকেরই ভুল হয়। সেক্ষেত্রে কিন্তু আমাদেরকে খুব কেয়ারফুলি অঙ্কগুলো করতে হবে। তো সেক্ষেত্রে আমরা কিন্তু এই অনেক অঙ্ক প্রিভিয়াস ইয়ার থেকে তোমাদের কাছে নিয়ে এসেছি তোমাদের জন্য। এবার দেখা যাক আমাদের পরের অঙ্ক কী বলছে। দ্য প্রাইস অফ সুগার ইজ ইনক্রিজ বাই 17%, এ পার্সন ওয়ান্টস টু ইনক্রিজ ইজ এক্সপেন্ডিচার বাই 5%। তো সেম অ্যাজ 170 যদি ইনক্রিজ করলে তার হয়, সে রাখতে চাইছে 105, আলটিমেটলি তাকে ডিক্রিজ করতে কত হবে? 12 আউট অফ 117, 12 আউট অফ 117 ইন্টু 100। দেখো, যদি 117টা 120 হতো, 117টা 120 হতো, তো আমরা কী করতাম তাহলে? 12, এটা 117 যদি 120 ধরে নিই, অ্যান্সার আসবে কত? 10%। কিন্তু আমরা কি করলাম? ডিনোমিনেটরকে 3 ইনক্রিজ করলাম, তাহলে ভ্যালু নিশ্চয়ই কমে গেছে। ভ্যালু হবে 10-এর থেকে একটু বেশি, কত বেশি? 10.3। কেননা দেখো 3 করেছি, 0.7 এতটা যাবে না, কেননা মাত্র আমরা কত ইনক্রিজ করেছি এটাকে? 3, তাই অ্যান্সার আসছে কত? 10.3 অ্যাপ্রক্সিমেশনে। তোমরা নিজেরাও যদি পারো একবার এরকম ধরনের অঙ্কগুলো একটু ট্রাই করো আরও, যাতে এই অ্যাপ্রক্সিমেশনের যে কনসেপ্ট বা যেভাবে অঙ্ক অ্যান্সারগুলো আসছে সেগুলো তোমাদের কাছে আরও ক্লিয়ার হয়। আসা যাক আমাদের পরের অঙ্কে। দেখো, খুব ইজি অঙ্ক, প্রিভিয়াস ইয়ারের অঙ্ক। ইফ 85% of a number is added to 75, then the result is a number itself. দেখো, একটা নাম্বার সাপোজ 100%, একটা নাম্বার তো 100% যদি ধরে নিই, তার 85%-এর সঙ্গে, বেসিকটা বোঝো, তার 85%-এর সঙ্গে যদি আমরা 75 যোগ দিই, 75, আলটিমেটলি আমরা এই নাম্বারটাই পাবো, অর্থাৎ আমরা 100%ই কিন্তু পেয়ে যাবো, নাম্বারটাই পুরোটা পেয়ে যাব। তো সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি নিশ্চয়ই 100% মাইনাস 85%, অর্থাৎ 15%। আমার এই 85% থেকে 15% কম ছিল বলেই তো আমরা নাম্বারটা পাচ্ছিলাম না, সেটা আমরা 75-এ পেয়েছি। তাহলে 75-এর ভ্যালুয়েশন কত? 15%। তো 15% মানে যদি 75 হয়, তাহলে 1% কত? 5। তো 100%, এটা হচ্ছে নাম্বার 100%, 100% মানে হচ্ছে 500। আশা করি বুঝতে পেরেছি। অপশান হচ্ছে, অ্যান্সার হচ্ছে অপশান নাম্বার এ। চলে আসবো আমাদের পরের অঙ্কে আমরা। কোয়েশ্চেন নাম্বার 22। কোয়েশ্চেন নাম্বার 22 বলছে, অ্যান আর্মি লস্ট 10% অফ ইটস মেন ইন ওয়ার, 10% অফ দ্য রিমেনিং ডায়েট ডিউ টু ডিজিজ অ্যান্ড 10% অফ দ্য রেস্ট ওয়ার ডিক্লেয়ার্ড ডিসেবলড। দেখো, এই অঙ্কটা আমরা কিন্তু বিভিন্ন বইয়ে বা বিভিন্ন জায়গায় x + y + xy 100 ধরে করতেই পেয়ে যাবো বা পেরেও যাবো, কিন্তু আমরা একটু অন্যভাবে অঙ্কটা ভাবি। রেশিও মেথড, আমি বারবার বলেছি রেশিও মেথডটাকে কিন্তু খুব ইম্পর্টেন্স দিতে হবে এই অঙ্কের ক্ষেত্রে, এই সমস্ত অঙ্কের ক্ষেত্রে, বা এবং ফ্র্যাকশন ভ্যালু কনসেপ্টকে। 10%
10%-এর ফ্র্যাকশন ভ্যালু কত? 1/10। ঠিক আছে, তো ফার্স্ট ইয়ারে কী হয়েছে? ফার্স্টে কী হয়েছে? অ্যান আর্মি লস 10% অফ হিজ ম্যান ইন ওয়ার। যুদ্ধে 10% লোক মারা গেছে। তো নিশ্চয়ই প্রিভিয়াসলি, দেখো দুটো কলাম, প্রিভিয়াস কত ছিল, প্রেজেন্টে কত হয়েছে, এই দুটো রেশিও আমরা বার করব। প্রিভিয়াস আর প্রেজেন্ট, এই দুটো রেশিও বার করবো। প্রিভিয়াস কতজন ব্যক্তি এই আর্মিতে ছিল, আর প্রেজেন্টে কতজন আছে এখন। প্রিভিয়াসলি যদি 10 থাকে, তার 10% কিন্তু যুদ্ধে মারা গেছে, তাহলে বর্তমানে কতজন? 9 জন। 9 ইউনিট, জন বলবো না, 9 ইউনিট। আবার কি হয়েছে? 10% অফ দ্য রিমেনিং ডায়েট ডিউ টু ডিজিজ, রোগে আরও 10% মারা গেছে। তো সেই একইভাবে প্রিভিয়াসলি যদি 10 থাকতো, এখানেও 9 হতো। আমরা প্রত্যেকটা আলাদা আলাদা রেশিওগুলো কী করবো? মার্জ করব। সেটা আমরা দেখাচ্ছি কীভাবে করতে হয়। আবার কি হয়েছে? অ্যান্ড 10% অফ দ্য রেস্ট ওয়ার ডিক্লেয়ার ডিসেবলড। আরও 10% কী হয়েছে? যে ডিসেবল ঘোষণা করা হয়েছে। তো সেই একইভাবে 10%-এর ফ্র্যাকশন ভ্যালু যদি 1/10 হয়, তো প্রিভিয়াস যদি 10 থাকে, ডিসেবলটার আগে, ডিসেবল হওয়ার পরে প্রেজেন্ট হচ্ছে 9 ইউনিট। এটা মার্জ কীভাবে করে? কিচ্ছু নাই, 3 গুণ করে দাও, এই 3 গুণ করে দাও। 10কে 3 বার গুণ করলে কত আসে? 1000। আর 9কে 3 বার গুণ করলে 9 কিউব মানে হচ্ছে 729। এবার অঙ্কটা কি বলেছে? Thus the strength of the army was reduced to 72900, অর্থাৎ 7,29,000 অ্যাক্টিভ ম্যান আছে। তো আগে অ্যাক্টিভ ছিল কত? 1000 ইউনিট, এখন কত আছে? 729 ইউনিট। এটার মানে কত অপশানে বলেছে, এই অঙ্কে বলেছে 7,29,000। দেখো এটা এর কত গুণ? 1000। 7 to 9 যদি 1000 গুণ করি, আমরা পাবো 7,29,000। তো সেম অ্যাজ আমরা এই 100কেও 1000 দিয়ে গুণ করবো। এখানে ইউনিটকে দুদিককে সমানভাবে গুণ করতে হয়। তো আলটিমেটলি আমাদের অ্যান্সার আসবে অপশান নাম্বার বি, অর্থাৎ 10 লাখ। বোঝা গেল? 10% ফ্র্যাকশন ভ্যালু 1/10। তাহলে প্রিভিয়াসলি যুদ্ধে মারা গেছে 10%, তাহলে প্রিভিয়াসলি 10 থাকলে প্রেজেন্টে 9। তারপরে কি হয়েছে? রোগে মারা গেছে, প্রিভিয়াসলি 10% মারা গেছে, প্রিভিয়াসলি 10 থাকলে প্রেজেন্টে 9। সেম অ্যাজ 10% অফ দ্য রেস্ট ডিক্লেয়ার ডিসেবলড হয়েছে কতজন? 10%। প্রথমে 10 থাকলে প্রেজেন্টে 9। অনুপাতগুলোকে মার্জ করে, রেশিওগুলোকে মার্জ করে আমরা কত পেলাম? 1000:729। তো আলটিমেটলি আমাকে বলে দিয়েছিল কি প্রেজেন্টে কতজন আছে, 7,29,000। তো কত গুণ? 1000 গুণ, তেমনি 1000 গুণ 10 লাখ। আশা করি অঙ্কটা তোমরা বুঝতে পেরেছো। আমরা চলে আসবো আমাদের নেক্সট অঙ্কে। 23 কি বলেছে? ইফ 35% of the pass marks a student gets 200 marks yet fails by 24 marks, what were the maximum marks? অর্থাৎ ম্যাক্সিমাম মার্কস মানে কি? তার ফুল মার্কস কত এক্সামটার পাস মার্কস কত? 35%। বাট এ স্টুডেন্ট গেটস 200 মার্কস, 200 পেয়েছে, কিন্তু তারপর কি হয়েছে? ফেলস বাই 24 মার্কস, অর্থাৎ সে যদি আর 24 মার্কস এক্সট্রা পেত, সে পাস করে যেত। এই 24 মার্কসের জন্য সে ফেল করেছে, তাহলে পাস মার্কস কত হতো? 224। এটার মানে কত? পার্সেন্টেজ 35% বলে দিয়েছে, 35% পাস মার্কস। তাহলে 224 যদি পাস মার্কস হয়, তো 35 মানে হচ্ছে 24। তো আমাকে ম্যাক্সিমাম মার্কস মানে কি? 100%-এ বার করতে হবে। 1% মানে হচ্ছে 224 by 35 into 100। তো অ্যান্সার আসছে আমাদের 32 into 20 মানে 640। অ্যান্সার হলো অপশান নাম্বার সি।
আমরা চলে আসবো আমাদের পরের অঙ্কে। A line of length 1.5 meter was measured as 1.55 meters by mistakes. What will be the value of error percent? একটা লাইনের লেন্থ মাপতে দিয়েছে, লাইনের লেন্থ মেজার করা হয়েছে কত, 1.55 মিটার করা হয়েছে। কীভাবে করা হয়েছে? ভুল করে, কিন্তু লাইনটার লেন্থ অ্যাকচুয়ালি কত, 1.5। প্রশ্ন হচ্ছে তাহলে ভ্যালু অফ এরর পার্সেন্ট কত এরর, 1.55 থেকে যদি 1.5 কি বিয়োগ দিই এটাই এরর, এটা এররের ভ্যালুয়েশন কত, 0.05। অ্যাকচুয়ালি কত ছিল, 1.5, তাহলে ভ্যালুয়েশন কত হবে, পার্সেন্টেজ কত, এরর পার্সেন্টেজ কত হবে, কত এরর হয়েছে, 0.05 বাই 1.5, এটা মানে হচ্ছে 1/30। এটাকে পার্সেন্টেজে ভ্যালুয়েশন করলে আমরা পাবো ইন্টু 100, তো আসবে 10/3, 10/3 মানে হচ্ছে 3 and 1/3। তো আমাদের অ্যান্সার হচ্ছে অপশন নাম্বার সি। চলে আসবো আমাদের নেক্সট অঙ্কে। কোশ্চেন নাম্বার 25, এ বয় ফাউন্ড দ্য অ্যান্সার ফর দ্য কোয়েশ্চেন সাবস্ট্রাক্ট দ্য সাম 1/4 and 1/5 ফ্রম ইউনিটি। তো কোয়েশ্চেনটা কী বলেছে, একজন বালককে 1/4 এবং 1/5 যোগ করে ইউনিটি মানে কত, ইউনিটি কথা অর্থ কী, অর্থাৎ 1 থেকে বিয়োগ দিতে বলেছে, 1 থেকে বিয়োগ দিতে বলেছে। বাট অ্যান্ড এক্সপ্রেস দ্য অ্যান্সার ইন ডেসিমালস অ্যাজ 0.45 অ্যান্ড এক্সপ্রেস দ্য অ্যান্সার ইন ডেসিমালস অ্যাজ 0.45। তো দেখা যাক 1/4 অ্যান্ড 1/5কে যদি আমরা যোগ করি, আগে তো যোগ করতে হবে আমাদের, 1/4 আর 1/5কে যোগ করলে আমরা পাবো হচ্ছে 9/20। এবার এটাকে ইউনিটি থেকে বিয়োগ করতে হবে, ইউনিটি মানে 1 থেকে এটাকে বিয়োগ দিতে হবে, 9/20 কত আসবে, 11/20। এবার স্টুডেন্টটা কী করেছে, স্টুডেন্টটা করেছে যে এটাকে ভুল করে 0.45-এ নিয়ে এসছে অ্যান্সার। ঠিক আছে, তাহলে আমাদের কত পার্সেন্টেজ এরর কত দেখতে হবে, অ্যাকচুয়াল অ্যান্সার কত, 11/20, কিন্তু 0.45 এটাকে আমরা দেখিনি, একটু ভেঙে নিয়ে কত আসছে, সরি 45 ইকুয়াল টু 45/100, 9/20। তো আলটিমেটলি কত এরর, 9/20 আর 11/20, এদের মধ্যে ডিফারেন্স কত, এটার মধ্যে এই দুটোর মধ্যে ডিফারেন্স কত, 2/20, সরি 2/20 কিন্তু অ্যাকচুয়াল ভ্যালুয়েশন কত, 11/20। তাহলে কত আসছে আমাদের এরর, 2/20/11/20 ইন্টু 100 বা 100 আমাদের দেখার দরকারও নেই। এটা দেখো, এটা এইটুকু ক্যালকুলেশন করলে আসছে 2/11, 2/11 ফ্র্যাকশন ভ্যালু কত আমরা বলেছিলাম, ফ্র্যাকশন ভ্যালু দরকার নেই, আমরা কিন্তু 100 দিয়ে গুণ করলে ডাইরেক্ট 200/11% অ্যান্সার পেয়ে যাচ্ছি। চলে আসবো আমাদের পরের অঙ্কে, কোয়েশ্চেন নাম্বার 26, a businessman imported laptop worth Rs 2,10,000, mobile phones worth Rs 1 lakh and television sets worth Rs 1.5 lakh, অর্থাৎ 1,50,000. He had to pay 10% duty on laptops, 8% on phones and 5% on television sets. As special case, how much total duty in rupees he had to pay on all items as per above details? খুব ইজি অঙ্ক, কিচ্ছু ব্যাপার নেই। ল্যাপটপের দাম কত, 2,10,000, তার কত পার্সেন্ট ডিউটি যায়, 10%। তো 2,10,000-এর 10% কত,
1000। ঠিক আছে, এবার নেক্সট দেখা যাক। নেক্সট কি, মোবাইল ফোন। মোবাইল ফোনের একটা দাম কত, 1 লাখ। 1 লাখের কত পার্সেন্ট ডিউটি দিচ্ছে, 8%। 1 লাখে 8% মানে হচ্ছে 8000। নেক্সট বলছে যে টেলিভিশন সেটসের দাম কত, 1,50,000। কত পার্সেন্ট ডিউটি, 5% ডিউটি। 1,50,000 5% মানে কত, 7,500। আলটিমেটলি কত টোটাল ডিউটি জানতে হচ্ছে, 36,500 রুপিস তাকে আলটিমেটলি টোটাল কিন্তু ডিউটি দিতে হচ্ছে। আমি পার্সেন্টেজগুলো ভাঙাগুলো আর দেখালাম না, কারণ আমরা প্রিভিয়াস ক্লাসগুলোতে আমরা অনেক এরকম দেখে এসেছি। তো আমরা অ্যান্সার পেয়ে গেলাম অপশন নাম্বার এ। চলে আসবো আমাদের নেক্সট কোয়েশ্চেনে। কোয়েশ্চেন নাম্বার 27, 40% আর দ্য পাসিং মার্কস। ঠিক আছে, একটা পরীক্ষায় 40% পাসিং মার্কস। এ স্টুডেন্ট গেটস 250 মার্কস ইয়েট ফেলস বাই 38 মার্কস, হোয়াট ইজ দ্য ম্যাক্সিমাম মার্কস। একই ব্যাপার, কোনো প্রবলেম নেই। 40% পাসিং মার্কস, পাসিং মার্কস 40%, পাচ্ছে কত, 250, ফেল করছে 38। তো আর অবশ্যই 250 প্লাস 38 ইকুয়ালস টু 288। এটা তার নিশ্চয়ই পাসিং মার্কস। তো পাসিং মার্কস কত, 40%। আমাকে ম্যাক্সিমাম মার্কস বার করতে বলেছে, অর্থাৎ ফুল মার্কসটা কত, 40% মানে হচ্ছে 288। তো 100% আমাকে বার করে নিতে হবে, 288/40 ইন্টু 100। আলটিমেটলি অ্যান্সার আসছে 720। অর্থাৎ টোটাল মার্কস কত, ম্যাক্সিমাম মার্কস 720। চলে আসছি আমরা 15 অঙ্কে। Two numbers are 50% and 75% lesser than a third number. By how much percent is the second number to be enhanced to make it equal to the first number? দেখো, খুব ইজি অঙ্ক। একটা নাম্বার থেকে বাকি দুটো নাম্বার 50% আর 75% কম। তো নাম্বারটা যদি 100% হতো, তো ফার্স্ট নাম্বার যেটা 50% কম তার ভ্যালুয়েশন কত হতো, 100 - 50 মানে 50। সেকেন্ডটা যেটা 75% কম তার ভ্যালুয়েশন কত হতো, 100 - 75 অর্থাৎ 25। এবার বলছে যে by how much percent is the second number to be enhanced to make to equal the first number. সেকেন্ড নাম্বার 25, কম কত কম আছে 25, অর্থাৎ 25 যদি 25 ইনক্রিজ করি তবেই তো আমরা 50 পাবো। এটা তো আমরা জানতে পারি 25 ইনক্রিজ করা মানে কত পার্সেন্ট ইনক্রিজ করা, 100%। পেয়ে গেলাম কোশ্চেন নাম্বার 28-এর অ্যান্সার অপশন নাম্বার ডি। আসবো আমরা নেক্সট অঙ্কে। কোশ্চেন নাম্বার 29, এ ম্যান স্পেন্ডস 7.1/2% of his money, and after spending 75% of the remaining he had rupees 370 left. How much money did he had? দেখো অঙ্কটা আমরা কীভাবে করব। একজন ব্যক্তি তার কাছে 7.5% সে তার টাকা ছিল, তার থেকে 7.5% সে খরচা করে দিয়েছে। আবার তারপরে কি যেটা ছিল সেখান থেকে 75% খরচা করেছে। 7/1.2%, এটার মানে কত, 15/2 ফ্র্যাকশনে কনভার্ট করলে 3/40 ফ্র্যাকশনে কনভার্ট করলে কত আসবে, 3/40। অর্থাৎ আমরা বাবার কি বলেছি রেশিও করতে গেলে, প্রিভিয়াস আর প্রেজেন্ট। প্রিভিয়াস কত ছিল 40, সেখান থেকে সে কত খরচা করেছে 3, তাহলে প্রেজেন্টে কত আছে 37। নাও আফটার স্পেন্ডিং 75% অফ দ্য রিমেইনিং হি হ্যাড rupees 370 লেফট। 75% অফ দ্য রিমেইনিং, 75% ফ্র্যাকশন ভ্যালু কত, সরি 75% ফ্র্যাকশন ভ্যালু হচ্ছে 3/4।
অর্থাৎ প্রেজেন্টে যদি ফোর, প্রিভিয়াস ইয়ারে যদি 4 থাকে, সে 3 কী করেছে, 3 ইউনিট স্পেন্ড করেছে। তাহলে তার প্রেজেন্টে আছে কত, আর 4 - 3 1। এবার রেশিওগুলোকে মার্জ করে দেওয়া হবে। প্রিভিয়াসে কত এলো 160, প্রেজেন্টে কত এলো 37। এবার বলেছে কি তার কাছে হি হ্যাড 370 লেফট। কত লেফট এখানে 37 ইউনিট, 37 ইউনিট। এখানে কত বলছে 370 কত গুণ 10 টাইমস। এখানেও নিশ্চয়ই 16 160 10 টাইমস, অর্থাৎ এখানে 160 10%, এই 160 10 টাইমস, তো আসবে 1600। 1600 এটা কি বলেছে, হাউ মাচ মানি হি হ্যাড, কত হ্যাড 600। বেরিয়ে গেল অঙ্ক, অ্যান্সার। চলে আসবো আমরা পরের অঙ্কে। রবি ইজ 12 years younger than Surya. Ravi's age is 40% of the sum of his and Surya's age. তো বলছে রবিজ এজ 40% অফ দ্য সাম অফ হিজ অ্যান্ড সুরিয়াজ এজ। তো রবি অ্যান্ড সুরিয়া এদের বয়সের যোগফল যদি 100% হয়, তাহলে রবিজ এজ কত, রবিজ এজ হচ্ছে 100-এর 40%, অর্থাৎ 40। তাহলে অবভিয়াসলি সুরিয়ার এজ কত 60%। যদি রবিজ এজ 40% হয়, সুরিয়াজ এজ 60% হবে। তো এবার কী বলেছে, রবি ইজ 12 years younger than সুরিয়া। তো রবি 12 years younger than সুরিয়া, পার্সেন্টেজে কত 20%, কিন্তু ভ্যালুয়েশন কত বলেছে 12। তো 1% মানে হচ্ছে 12/20। তো আলটিমেটলি তাদের বয়সের সাম কত 60, তাদের বয়সের সাম হচ্ছে 60। এবার কি বলেছে যে হোয়াট উইল বি দ্য সুরিয়াজ এজ 9 years হেন্স, অর্থাৎ 9 বছর পরে সুরিয়ার এজ কত হবে। সুরিয়ার এজ কত 60%, টোটাল যোগফল কত 60। তাহলে সুরিয়ার এজ কত 60-র 60%, 60% অফ 60, তো কত আসছে 36। বর্তমান বয়স সুরিয়ার কত 36, যোগ করলে কত আসবে 45। 36 + 9, অর্থাৎ 9 বছর পরে তাদের বয়স হবে তার সুরিয়ার 45। অ্যান্সার কোশ্চেন নম্বর, অপশন নম্বর ডি। চলে আসবো পরের কোশ্চেনে। কোশ্চেন নম্বর 31, এ ম্যানস অ্যানুয়াল ইনকাম হ্যাজ ইনক্রিজড বাই ₹5 lakhs। তো একজন ব্যক্তির বাৎসরিক ইনকাম 5 লাখ টাকা ইনক্রিজ করেছে। বাট দ্য ট্যাক্স অন ইনকাম, অর্থাৎ যেটা সে ইনকাম ট্যাক্স দিত, হি হ্যাজ টু পে হ্যাজ রিডিউসড ফ্রম 12% to 10%। আগে যদি 12% তাকে দিতে হতো ট্যাক্স, এখন দিতে হচ্ছে 10%। কিন্তু তারপরেও কী করতে হচ্ছে, হি নাও পেজ 10,000 মোর ইনকাম ট্যাক্স। হোয়াট ইজ ইনক্রিজড ইনকাম, অর্থাৎ ইনকাম 5 লাখ টাকা বাড়ার পরে কত ইনকাম হয়েছে। যদি ধরে নিই আমাদের সেই ব্যক্তির প্রিভিয়াস ইনকাম X লাখ, কত X লাখ, তো 5 লাখ টাকা ইনক্রিজ করার পরে তার ইনকাম কত হলো X + 5 লাখ। এবার বলছে যে আগে সে ইনকাম ট্যাক্স দিত 12%, তো এর 12% তার ইনকাম ট্যাক্স ছিল, কিন্তু বর্তমানে ইনকাম ট্যাক্স দেয় কত 10%, তাহলে 10% ইনকাম ট্যাক্স দেয়। কিন্তু আগে যে ইনকাম ট্যাক্স দিত তার থেকে এখন ইনকাম ট্যাক্স কত হচ্ছে 10,000 টাকা বেশি দিতে হচ্ছে। আগে ইনকাম ট্যাক্স দিত কত X লাখ × 12,000, বর্তমানে তাকে এর থেকে 10,000 টাকা বেশি দিতে হচ্ছে। নিশ্চয়ই এই দুটো ইকুয়াল, কেন এটা তার প্রেজেন্ট ইনকাম ট্যাক্স, এটা যে প্রিভিয়াস ইনকাম ট্যাক্স তার সঙ্গে 10,000 বেশি, তবে হলো যে এটা দুটো সমান। এবার দেখা যাক ক্যালকুলেশন করে। X লাখ 12%, X লাখের 12% রেখে দাও, কিচ্ছু করতে হবে না।
এটা কি ইকুয়াল টু এক্স ইন্টু 10%, এক্স লাখ ইন্টু 10%, ঠিক আছে থাকলো 5 লাখ অফ 10%, সরি 10% অফ 5 লাখ, 5 লাখ টাকা 10% কত 50,000 প্লাস 50 প্লাস 10,000 আছে এদিকে, এদিকে হলো মাইনাস 10,000, আলটিমেটলি কত এলো, এটা দিকে চলে এলো। তো দেখো এক্স লাখ ইন্টু 12%, এক্স লাখ ইন্টু 10%, এদিকে যদি আসে এক্স লাখ ইন্টু 10%, আমরা পাবো এক্স লাখ ইন্টু 2%, অর্থাৎ এক্স লাখের 2% সেটা কত 50,000 মাইনাস 10,000 মনে হচ্ছে 40,000, আলটিমেটলি এক্স লাখ ইন্টু 2% ইকুয়ালস টু 40,000। তো এক্স লাখের ভ্যালু কত পাবো আমরা, সরি 2%, এক্স লাখ 2% মানে কত 1/50, 1/50, এটাকে এদিকে গুণ হয়ে যাবে 50 ইন্টু 40,000, এটা গুণ করলে কত পাবো 20 লাখ, অর্থাৎ এক্সের ভ্যালু হলো 20, অর্থাৎ তার প্রিভিয়াস ইনকাম কত ছিল 20 লাখ, কিন্তু এখন কি হয়েছে 5 লাখ ইনক্রিজ করেছে, 5 লাখ ইনক্রিজ করেছে, এখন 20 প্লাস 20 25 লাখ হচ্ছে তার প্রেজেন্ট ইনকাম। কোয়েশ্চেন নাম্বার 31 এর অ্যান্সার হচ্ছে অপশন নাম্বার বি। আমরা চলে আসবো আমাদের পরের অঙ্কে, কোয়েশ্চেন নাম্বার 32। দেখো কোয়েশ্চেন নাম্বার 32 আমরা কিন্তু আমাদের আগের যে বেসিক ক্লাসে করে এসেছি, তাই এটা তোমরা নিজেরা করে নিও। আমরা চলে আসবো পরের অঙ্কে। তোমরা দেখতে পাচ্ছ 33 অঙ্ক যেটা আছে সেটা আমরা কিন্তু আগে করে এসেছি, একই টাইপসের অঙ্ক। তো তোমরা অঙ্কটা নিজেরা করে নিও, আমরা অ্যান্সারটা বলে দিচ্ছি। অপশন নাম্বার এ হচ্ছে 33 অ্যান্সার। চলে আসবো আমরা নেক্সট অঙ্কে। কোশ্চেন নাম্বার 34 কি বলছে যে ইফ এ নাম্বার when a number is increased by 20 it becomes 116% of itself, what is the number? দেখো একটা নাম্বারকে যদি 20 বাড়ানো হয় সেই নাম্বারটার 116% হয়ে যায়, 116% হয়ে যায়। তো নাম্বারটা যদি 100 হয় বা 100% হয়, তার 116% হওয়া মানে কত ইনক্রিজ করছে 16%। কতর জন্য হচ্ছে এটা, এই যে 20 বাড়িয়েছি আমরা সেটার জন্য। আমাকে দিয়েছে হোয়াট ইজ দ্য নাম্বার, তো 16% যদি 20 হয় তাহলে 100% কত 20/60 ইন্টু 100, 20/16 ইন্টু 100। তো আলটিমেটলি আমাদের অ্যান্সার আসবে 125। এটা হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 34 এর অ্যান্সার, অপশন নাম্বার সি। চলে আসবো আমাদের পরের অঙ্কে 35। দেখো 35 কি বলেছে যে প্রাইস অফ পেট্রোল ইনক্রিজ ফ্রম ₹60 per liter to 75 per liter. How much should the consumption of the petrol be reduced so as to increase expenditure by only 10%? আগের মতনই অঙ্ক, শুধু একটা জিনিস দিয়েছে, এখানে কত পার্সেন্ট বেড়েছে দাম সেটা কিন্তু ডাইরেক্ট বলে দেয়নি। ছিল 60, অর্থাৎ ₹60 ছিল দাম, ছিল প্রতি লিটারের দাম 60, এখন প্রতি লিটারের দাম 75, তাহলে কত ইনক্রিজ করেছে 15, কতর মধ্যে ইনক্রিজ 60, আলটিমেটলি 1/4, কত ফ্র্যাকশন ভ্যালু 25%, অর্থাৎ কত দাম বেড়েছে 125 দাম মানে বেড়ে যাবে যদি সে এক্সপেন্ডিচারটাকে একই রাখতে চায়। কিন্তু বলেছে কনজামশন অফ পেট্রোল ইজ রিডিউসড সো অ্যাজ টু ইনক্রিজ এক্সপেন্ডিচার বাই অনলি 10%। তো ছিল 125 হয়ে যাবে যদি সে একই রাখে, কিন্তু সে বলছে আমি তা করবো না, আমি কি করব 110 রাখবো। তাই কত কমাতে হবে 15, কতর মধ্যে কমাতে হবে
125 আলটিমেটলি কত কত কমাতে হবে 25 5 4 12% হচ্ছে তাকে আলটিমেটলি ডিক্রিজ করতে হবে, তবেই 10% হবে। ঠিক আছে বন্ধুরা, আজকে এ পর্যন্তই। আমরা পরের ভিডিওতে বাকি অঙ্কগুলো নিয়ে আলোচনা করব।